আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা ক্লিয়ারলি একটু জানাও। তোমরা কি আমার সাউন্ড শুনতে পাচ্ছ? আলহামদুলিল্লাহ মামুন। রাফা, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কার কে ক্লাস কে কে করছিলা? ওকে, থ্যাংক ইউ মামুন। আমরা হচ্ছে যে আজকে গলগি বডি থেকে শুরু করব। ঠিক আছে। এখন গলগি বডি হচ্ছে নর্মালি নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে। আর এটা হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট। এটা মাথায় রাখতে হবে যে এটা দ্বিস্তর বিশিষ্ট। আর আমরা গতকাল রাইবোজোম যে পড়ছি, রাইবোজোম কয় স্তর বিশিষ্ট? রাইবোজোমের আবরণী দেখি কে বলতে পারবা? গুড। রেকর্ড দেখলেও হবে, সমস্যা নেই। তারপর হচ্ছে যে ছোট ছোট নালিকা থাকে, ফোসকা থাকে, চৌবাচ্চা আকৃতি থাকে, এগুলো আমরা দেখবো যে গলগি বডির স্ট্রাকচার কিরকম। আর এটা সাইটোপ্লাজম। গলগি বডি চ্যাপ্টা গোলাকার হইতে পারে, আকার নিয়ে কোনো প্যারা নেই। আকার হচ্ছে যে আসে না পরীক্ষায়। আকার বিভিন্ন আকার হইতে পারে, চ্যাপ্টা গোলাকার লম্বা হতে পারে। মেইনলি জানতে হবে যে কে আবিষ্কার করছে, সেটা হচ্ছে ক্যামিলো গলগি নামক একজন বিজ্ঞানী এটা আবিষ্কার করছে। উনি হচ্ছে যে প্রথম পেঁচা এবং বেড়ালে স্নায়ু কোষে দেখতে পাইছে। এটা মাথায় রাখতে হবে যে পেঁচা এবং বেড়ালে স্নায়ু কোষে প্রথম হচ্ছে যে গলগি বডি দেখা যায়। ঠিক আছে। এই জন্য ওনাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে, ওইটা আমাদের লাগবে না। জাস্ট হচ্ছে মনে রাখতে হবে যে ক্যামিলো গলগি নামক একজন বিজ্ঞানী আবিষ্কার করছে কোথা থেকে, পেঁচা এবং হচ্ছে যে বেড়ালে স্নায়ু কোষ থেকে আবিষ্কার করছে। ওকে। তারপর হচ্ছে আমরা ডাল্টন এবং ফেলিক্স এর বিজ্ঞানীদের অবদান এগুলো আসলে লাগবে না। তোমার হচ্ছে যে মেইনলি আমাদের এটার আর কি কি নাম থাকতে পারে সেটা এটা মাথায় রাখতে হবে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে একটা হচ্ছে মসৃণ, একটা হচ্ছে অমসৃণ। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে মেইনলি হচ্ছে যে গলগি বডি তৈরি হয়। এটা আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো। এই এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটার গায়ে হচ্ছে ছোট ছোট কালো কালো যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে রাইবোজোম। রাইবোজোম যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে থাকে তখন সেটাকে আমরা বলবো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা রাফ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে। বা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যখন তার গায়ে হচ্ছে রাইবোজোম এরকম করে লেগে থাকবে। আর যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কোনো রাইবোজোম নাই তাকে আমরা বলবো হচ্ছে যে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা স্মুথ স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলবো তাকে, যার গায়ে এরকম কোনো রাইবোজোম থাকবে না। ঠিক আছে। আর আমাদের যে আমরা গলগি বডি সম্পর্কে পড়তেছি, এটা দেখো এরকম করে একটা কোষকা তৈরি হয়, সেখান থেকে ট্রানজিশন ভেসিকল
ট্রানজিশন ভেসিকল মানে এরকম একটি ফাঁকা জায়গা আর কি। এখান থেকে আস্তে আস্তে তোমার হচ্ছে যে এই সিস্টার্নি, ভ্যাকিউল, এরও নিচে আছে ভেসিকল, এগুলো মিলে টোটাল হচ্ছে যে গলগি বডিটা ফর্ম করে আর কি। তো আমরা এই চিত্রে দেখতে পাচ্ছি হচ্ছে যে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আমাদের গলগি বডিটা তৈরি হয়। এই চিত্রটা তোমরা হচ্ছে যে একটু প্র্যাকটিস করার চেষ্টা করবা, ঠিক আছে? প্র্যাকটিস করলে তোমাদের যেমন হচ্ছে যে এই তথ্যগুলো মনে থাকবে, প্লাস হচ্ছে যদি আসে গলগি বডি কিভাবে উৎপত্তি হয় বা কিভাবে তৈরি হয় সেটাও তোমরা লিখতে পারবা, ঠিক আছে? বেশি ইম্পর্টেন্ট না, তবে মাঝে মাঝে চলে আসে। আচ্ছা, এরপরে তোমার হচ্ছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আর কি কি নামে ডাকা হয়, এখান থেকে মেডিকেলে কোশ্চেন আসছে অলরেডি। এটাকে ভালো করে স্টার দিয়ে মার্ক করে রাখো, এখান থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসছে যে নিচের কোনটি গলগি বডির অপর নাম নয়। তাহলে তোমরা যদি অপর নামগুলো পারো কোনটা নয় সেটা ইজিলি পারবা, ঠিক আছে? এটা হচ্ছে ডিকটায়োজোম, ইডিওজোম, লাইপোকন্ড্রিয়া, ঠিক আছে? এলআইডি দিয়ে মনে রাখতে পারো, ডিকটায়োজোম, ইডিওজোম, লাইপোকন্ড্রিয়া। এলআইডি দিয়ে লাইপোকন্ড্রিয়া, ইডিওজোম, ডিকটায়োজোম, ঠিক আছে? এই নামগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। এছাড়া এটাকে বলা হয় গলজিজোমও বলা হয়, গলজিজোম। গলগি বডির সাথে গলজিজোম এমনি মনে রাখতে পারবে, এটাকে গলজিজোমও বলা হয়। এই নামটা আছে হচ্ছে তোমার আজমল স্যারের যে বোটানির বইটা আছে সেখানের মধ্যে গলজিজোমও বলা হয়। আচ্ছা, দেন হচ্ছে তোমরা এটাকে আবার হচ্ছে যে এটা সব প্রাণী কোষের মধ্যে হচ্ছে বিদ্যমান, সব প্রাণী কোষের মধ্যে বিদ্যমান থাকে। গলগি বডিতে বিভিন্ন ফ্যাটি অ্যাসিড থাকে, ফ্যাটি অ্যাসিড আমাদের লাগবে না, আমাদের খুব গুরুত্বপূর্ণ যেটা একেবারে মাথায় রাখতেই হবে সেটা হচ্ছে গলগি বডির মধ্যে আমরা ভিটামিন কে পাই। এটা মাস্ট মাথায় রাখতে হবে যে গলগি বডির মধ্যে আমরা ভিটামিন কে পাই। ভিটামিন গুলো তোমরা আলাদা করে নোট করে ফেলবা, ঠিক আছে? ভিটামিন গুলো আলাদা করে নোট করে ফেলবা যে কোন অঙ্গাণুর মধ্যে কোন ভিটামিন পাই বা কোন অঙ্গাণু কোন ভিটামিনটা সঞ্চয় করে, সেটা আমাদের কাজে লাগে, এমসিকিউ এর মধ্যে আসে। এই জন্য ভিটামিনটা তোমাদের অবশ্যই পারা লাগবে। ভিটামিন বা স্পেশাল কিছু যদি এনজাইম টেনজাইম থাকে সেগুলোর নাম মনে রাখতে হবে। তো এখানে ভিটামিন কে হচ্ছে যে থাকে। তারপরে বিভিন্ন প্রকার এনজাইম, এটিপিএস, আমি তোমাদের আগেও বলছি যে এস কথাটা থাকলে তোমরা সেটা বুঝবে হচ্ছে এনজাইম। এস থাকলেই বুঝবে এটা একটা এনজাইম, এস থাকলেই বুঝবে এটা একটা এনজাইম, ঠিক আছে? তাহলে এটিপিএস যেটা এটিপি কে ভাঙে, এটিপিএস এর কাজ কি দেখো, এটিপি কি করে, এটিপিএস কি করে, এরকম এটিপি কে ভেঙে এটিপি এডিপি তৈরি করে। এটিপিএস, এডিপি, তারপর হচ্ছে প্লাস ইনঅর্গানিক ফসফেট তৈরি করে, প্লাস হচ্ছে তোমার শক্তি তৈরি করে, ঠিক আছে? শক্তি মুক্ত করে আর কি। এটিপির মধ্যে শক্তিগুলো জমা থাকে, তো এটিপিএস সেটাকে ভেঙে এডিপি তৈরি করে এবং শক্তিকে মুক্ত করে, ওই শক্তি ব্যবহার করে আমাদের বিভিন্ন অঙ্গাণু কাজ করে আর কি। এরপরে তোমার হচ্ছে যে এডিপিএস সেম এডিপি কে ভেঙে ভাঙে। তারপর হচ্ছে ট্রান্সফারেজ, ট্রান্সফারেজ এনজাইম বিভিন্ন বিক্রিয়া ক্ষেত্রে কাজে লাগে। তাহলে এই এনজাইম গুলো কোথা থেকে, এনজাইম গুলো গলগি বডির মধ্যে থাকে। তারপরে কখনো কখনো ক্যারোটিনয়েডও থাকে, সেটা মাঝে মাঝে থাকে। গলগি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়, ঠিক আছে? গলগি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। এখন কেন গলগি বডিকে হয়, কেন গলগি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয় সেটা একটু বোঝার চেষ্টা করো। ট্রাফিক পুলিশ অফ সেল বলা হয়, এটা খতে আসে, মার্ক করে রাখতে পারো বইতে, এই খতে আসে। কোষের ট্রাফিক, গলগি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয় কেন? দেখো, ট্রাফিক পুলিশের কাজ হচ্ছে কি বিভিন্ন জিনিস কন্ট্রোল করা সুন্দরভাবে, রাস্তার মধ্যে যাতে গাড়িগুলা সুন্দরভাবে এই দিক দিয়ে, যেদিক দিয়ে যাওয়া সেদিক দিয়ে যায়, রং সাইডে না যায়। তারপর হচ্ছে যে ধরো কয়েকটা রাস্তা যেখানে এসে একসাথে হয় মোড়ের মধ্যে, যাতে সবগুলো একসাথে গিয়ে কোনো অ্যাক্সিডেন্ট না করে, কোনো দুর্ঘটনা না ঘটে, সেটার জন্য উনি এক পাশকে বন্ধ রেখে আরেক পাশে চালু রাখে, এরকম করে জিনিসগুলো করে। তো এখন হচ্ছে যে মানে হচ্ছে উনি সুন্দরভাবে জিনিসগুলোকে কন্ট্রোল করে, ঠিক আছে? এখন গলগি বডি কি করে, গলগি বডি হচ্ছে যে বিভিন্ন অঙ্গাণু, ধরো এটা একটা অঙ্গাণু, এটা একটা জিনিস তৈরি করলো, সেটাকে প্যাকেজিং করে। সেটাকে কি করে, বিভিন্ন সিক্রেশনকে প্যাকেজিং করে। প্যাকেজিং করে তোমার হচ্ছে যে কেন্দ্র থেকে প্রান্তের দিকে, প্লাজমা মেমব্রেনের দিকে নিয়ে যায়, যেখানে যাওয়ার দরকার সেখানে নিয়ে যায়। মানে এটা সুচারুরূপে জিনিসগুলো যখন একটা সিক্রেশন বের হয় সেটাকে প্যাকেট করে যেখানে যাওয়ার দরকার সেখানে নিয়ে যায়, ঠিক আছে? তো এই জন্য এটাকে বলা হয় হচ্ছে যে কোষের ট্রাফিক পুলিশ, মানে কোষের বিভিন্ন অংশকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে, বা কোষের বিভিন্ন অঙ্গাণুর যে ক্ষরণ বা সিক্রেশন আছে সেগুলোকে প্যাকেজিং করে, প্যাকেজিং করে যথাযথ স্থানে নিয়ে যায়। এজন্য গলগি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। দ্যাটস ইট। তোমরা কি বুঝছো? যারা ক্লাসে আসো তারা কি লিখতে পারবা যদি খতে আসে কোষের ট্রাফিক পুলিশ বলা হয় কেন গলগি বডিকে? বুঝছো কিনা যারা আসো তারা আমাকে একটু জানাও। না বুঝলে আমি আবার বলবো ইনশাআল্লাহ। কারণ গলগি বডি দেখো এখানে আছে কোষের কেন্দ্রীয় অংশ থেকে ঝিল্লিবদ্ধ বস্তু, এই বিভিন্ন ভ্যাসিকল গুলো, এরকম করে ভ্যাসিকল গুলা ঝিল্লিবদ্ধ বস্তুগুলো কোষের পরিধির দিকে, প্লাজমা মেমব্রেনের দিকে নিয়ে যায়। ধরো এটা হচ্ছে একটা সেল মনে করতে পারো, এখানে কেন্দ্রে এর মধ্যে এরকম করে ভেসিকল তৈরি হয়েছে, সেটাকে হচ্ছে যে প্যাকেজিং করে যথাযথভাবে প্লাজমা মেমব্রেন বা প্রান্তের দিকে নিয়ে যায়। এই যে এই কাজটা করে সুচারুরূপে নিয়ন্ত্রণ করে জিনিসগুলো যাতে
যথাযথ যেটা যে জায়গায় থাকার কথা সেটা সেই জায়গায় থাকে, এই জন্য এটাকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। কেন্দ্রীয় অংশে তৈরি হওয়া বিভিন্ন জিনিসকে প্যাকেজ করে প্রান্তীয় অংশে নিয়ে যায়, যাতে যেটা যেখানে থাকার কথা সেটা সেখানে থাকে, এই জন্য এটাকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয় আর কি। মামুন, বুঝছো এবার? তাহলে এই পুরো চিত্রটা যাতে আমাদের একটা ফ্রেমে থাকে সেটা আমরা, গুড। এখন দেখো এই পুরো চিত্রটা আমরা একটু দেখার চেষ্টা করি। এই জিনিসটাই হচ্ছে মেইনলি গলগি বডি, এটুকু। এখানে আমাদের কি কি আছে? একটা হচ্ছে সিজ সিস্টারনা, একটা হচ্ছে ট্রান্স সিস্টারনা। এটা সিজ মানে একই একই অবস্থা, এদিকে সবগুলোর অবস্থা একই, এদিকে ভিন্ন ভিন্ন অবস্থা। এটা হচ্ছে ট্রান্স সিস্টারনা। তারপরে ট্রান্স সিস্টারনা হচ্ছে পরিধির দিকে থাকে। দেখো এটা ট্রান্স সিস্টারনা প্লাজমা মেমব্রেনের দিকে থাকে। তো সিস সিস্টারনা হচ্ছে বিপরীত দিকে থাকে আর কি। তারপরে তোমার হচ্ছে যে এখানের মধ্যে পাশের দিকে এরকম করে যে গহ্বরগুলো থাকবে সেগুলোকে আমরা বলবো ভ্যাকুঅল। ভ্যাকুঅল, যেগুলা পার্শ্বদেশে থাকবে তাদেরকে আমরা বলবো ভ্যাকুয়াল। যেগুলা ট্রান্সিস্টার্নার নিচে থাকবে তাদেরকে আমরা বলবো ভ্যাসিকল। খেয়াল করো, যেগুলা সিস্টার্নার পাশে থাকবে তাদেরকে আমরা বলবো ভ্যাকুঅল, আর যেগুলো হচ্ছে যে পাশে থাকবে সেগুলো হচ্ছে ভ্যাসিকল। ভ্যাসিকল গুলো সাধারণত ছোট হয়, ভ্যাকুঅল গুলো একটু বড় হয়। এগুলো সম্পর্কে ইন ডিটেলস আমরা একটু পরেই জানতেছি। তাহলে দেখো এটা প্রথমে এটা কি থেকে তৈরি হয়? অমসৃণ, সরি, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয়। প্রথমে একটা ট্রানজিশন ভেসিকল তৈরি হয়, সেখান থেকে মিডিয়ে তারপর হচ্ছে যে আস্তে আস্তে সিস্টার্নি তৈরি হয়। সিস্টার্নি, ভ্যাকুয়াল, ভেসিকল এগুলো তৈরি হয়, এগুলো আস্তে আস্তে প্লাজমা মেমব্রেন দিকে নিয়ে যায়। ওকে, তারপরে আসো আমরা এখন হচ্ছে ভৌত গঠন পড়ি। আকার আকৃতি ভিন্ন ভিন্ন হলে এদের নির্দিষ্ট গঠন কাঠামো থাকবে, মানে প্রত্যেকটা এই শেপটাই থাকবে, ঠিক আছে? একদিকে সিস্টার্না থাকবে, একদিকে ট্রান্সিস্টার্না থাকবে, এরকম ভ্যাকুয়াল থাকবে, পাশে ভেসিকল থাকবে। এই যে মানে সাধারণ একটা গঠন এটা মেনটেন হবে, তবে আকৃতি বিভিন্ন বিভিন্ন রকম হইতে পারে। গলগি বডিতে তিন ধরনের গঠন দেখা যায়। কয় ধরনের গঠন দেখা যায়? তিন ধরনের। কি কি গঠন? সিস্টার্নি থাকে, তারপরে হচ্ছে এরকম করে ভ্যাকুয়াল থাকে, ভেসিকল থাকে, ঠিক আছে? এটাই হচ্ছে তিন ধরনের গঠন। গলগি যন্ত্রে কতগুলো চ্যাপ্টার থলে বা চৌবাচ্চা আকৃতি থাকে, এদেরকে সিস্টার্না বলে। এগুলা এগুলো হচ্ছে চ্যাপ্টার থলে বা চৌবাচ্চার মতো। এগুলা এগুলাকে আমরা বলবো সিস্টার্না। এই যে এগুলো আছে এগুলাকে আমরা বলবো সিস্টার্না, ঠিক আছে? কিছুটা অনিয়মিত নালিকা এবং ভেসিকল গুলো ট্রান্স গলগি নেটওয়ার্ক তৈরি করে। এগুলা এরকম করে অনেকগুলা ট্রান্সিস্টার মিলে ট্রান্স গলগি নেটওয়ার্ক তৈরি করে। কতগুলো নালিকা এবং ভেসিকল গুলা মিলে এরকম করে কতগুলো ভেসিকল, এই ভেসিকল গুলা মিলে ট্রান্স গলগি নেটওয়ার্ক তৈরি করে। আবার সিস সিস্টারনা গুলা মিলে সিস গলগি নেটওয়ার্ক তৈরি করে। এখানে যেরকম তোমার টিজিএন এর কথা বলছে, এরকম করে সিজিএন বলে একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে আজমল স্যারের বইতে আছে, তোমরা লিখে রাখতে পারো যে ট্রান্স গলগি নেটওয়ার্কের মতো সিস গলগি নেটওয়ার্কও এক্সিস্ট করে, ঠিক আছে? ট্রান্স গলগি নেটওয়ার্ক যেরকম আছে সেরকম সিস গলগি নেটওয়ার্কও আছে। সেটা হচ্ছে সি স্পেসের অনেকগুলো নালিকা মিলিয়ে তৈরি হয় আর কি। এখানে যেরকম ট্রান্স স্পেসের অনেকগুলা অনিয়মিত নালিকা মিলিয়ে তৈরি হয়। এই যে এখানে আছে অনিয়মিত নালিকা, মানে কি? বিভিন্ন আকার আকৃতি। ধরো এগুলো সবগুলো সাইজ কি সমান? এটা এক সাইজের, এটা আর একটু বড় সাইজের, এটা আর একটু ছোট, এবার এটা আবার একটু বাঁকা, ঠিক আছে? এটা হচ্ছে অনিয়মিত নালিকা, মানে হচ্ছে যে এক একটার আকৃতি এক এক রকম। তারপর হচ্ছে ভেসিকল গুলো ট্রান্স গলগি নেটওয়ার্ক তৈরি করে, টিজিএন তৈরি করে। আবার হচ্ছে যে অনেকগুলা সিস সিস্টারনা, অনিয়মিত সিস সিস্টারনা মিলে সিস গলগি নেটওয়ার্ক তৈরি করে বা সিজিএন তৈরি করে, ঠিক আছে? আর এই প্রতিটা এরকম একটা বান্ডলকে আমরা একসাথে বলবো হচ্ছে যে গলগি বডি, ডিকটায়োজোম বা ইডিওজোম, ঠিক আছে? ওকে, এখন বলো তো তোমরা কালকে ক্লাস যারা যারা করছো তারা একটু আনসার দাও যে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কোন অঙ্গাণু? তাহলে দেখো এখানে তোমরা আনসার দিতে থাকো আর খেয়াল করতে থাকো। সেটা হচ্ছে যে এখানে গলগি যন্ত্রের প্লাজমা মেমব্রেন, এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেনের কাছাকাছি যে অংশ সেটাকে আমরা বলবো ট্রান্সসিস্টারনা, এইটা কাছাকাছি। আর এর বিপরীত দিকে যেটা থাকবে সেটা হচ্ছে সিস সিস্টারনা, ঠিক আছে? আর কোষের কেন্দ্রের দিকে যেটা, এটা হচ্ছে পরিধির দিকে, সিস সিস্টারনা হচ্ছে কেন্দ্রের দিকে। কেন্দ্রের দিকের অংশকে আমরা বলবো সিস ফেস, ঠিক আছে?
ট্রান্সপেসের শেষে সিস্টারনাকে ট্রান্সসিস্টারনা বলা হয়। সিসপেজের একবার উপরে যে সিস্টারনা তাকে আমরা সিস সিস্টারনা বলবো। মধ্যভাগের যেগুলো আছে সেগুলো মিডিয়াল, মধ্যভাগের। ধরো হচ্ছে যে এটা হচ্ছে যে কি কেন্দ্রের দিকে, আর এটা হচ্ছে মাঝখানে, আর এটা হচ্ছে পরিধির দিকে। এটাকে বলবো সিজ সিস্টারনা। এটাকে মাঝখানেটাকে বলবো মিডিয়াল সিস্টারনা, মিডিয়াল সিস্টারনা। আর শেষে পরিধির দিকে যেটা সেটাকে আমরা বলবো ট্রান্স সিস্টারনা। মালিহা, ঠিক আছে, মালিহা কতদিনে ছিল? তাহলে এটা বলো তো, রাইবোজোম কি কি দিয়ে তৈরি হয়? রাইবোজোমের কেমিক্যাল স্ট্রাকচার কি কি? কোন দুটো উপাদান দিয়ে রাইবোজোম তৈরি হয়? আচ্ছা, মাঝে মাঝে টুকটাক একটু পড়াও নিয়ে ফেলতে হবে তোমাদের। এরপর হচ্ছে যে সিস্টেমের পার্শ্ব দেশে, আমি তোমাদের একটু আগেও বলছিলাম যে পার্শ্ব দেশে যেগুলো গোলাকার থালার মতো গঠন তাদেরকে আমরা বলবো ভ্যাকুয়াল। পার্শ্বে যেগুলা, এই দেখো এখানে আবার একটা জিনিস আমি আঁকা থেকে তোমাদের বোঝানোর চেষ্টা করি। এখানে নিচে যেগুলো থাকবে ছোট আকারে সেগুলোকে আমরা বলবো বেসিকল। নিচের গুলাকে ট্রান্সগলগির নিচে যেগুলো আছে তাদেরকে আমরা ট্রান্স ট্রান্স সিস্টার্নার নিচে যেগুলো থাকবে তাদেরকে আমরা বলবো হচ্ছে যে ভেসিকল। আর পাশে যেগুলো থাকবে, ধরো মিডিয়াল সিস্টার্নার পাশে যেগুলো থাকবে তাদেরকে আমরা বলবো ভ্যাকুঅল। এগুলো পার্শ্ব দেশে থাকবে, ভ্যাকুঅল পার্শ্ব দেশে থাকবে, ভেসিকল নিচে থাকবে, ঠিক আছে? এটা মাথায় রাখবে। রাইবোজোমের কেমিক্যাল স্ট্রাকচার কি সবাই ভুলে গেছো নাকি? আচ্ছা, ভুলে গেলে সমস্যা নেই, আমি বলে দিব কিছুক্ষণ পরে, তোমরা মনে করতে থাকো। ট্রান্সিস্টরের নিচে অপেক্ষাকৃত ছোট ছোট যে ক্ষুদ্রাকার জলগুলো থাকে তাদেরকে আমরা ভেসিকল বলি, ঠিক আছে? হ্যাঁ, রাইবোজোমাল আর আরএনএ আর কি থাকে? রাইবোজোমাল আরএনএ আরেকটা জিনিসও আছে, সেটা কি? সবগুলো সংগঠন ইন্টারস্টিশিয়াল বস্তু হিসেবে একসাথে আবদ্ধ অবস্থা থাকে। মানে যা যা কম্পোনেন্ট আছে, এই যে আমরা বললাম সিস সিস্টারনা, ট্রান্সসিস্টারনা, মিডিয়াল সিস্টারনা, ভ্যাকুয়াল, ভেসিকল, সবগুলো একসাথে থাকে, ঠিক আছে? সবগুলো একসাথে থাকে। তিন অংশ, তিন ধরনের কাজ এনজাইম থাকে এবং কাজও তিন ধরনের, সেটা আমরা আস্তে আস্তে দেখবো। তারপর হচ্ছে যে দেখো, প্রাণী কোষে গলগি যন্ত্র এক জায়গায়, উদ্ভিদ কোষে দৃশ্যত পৃথক পৃথক জায়গায় সাইটোপ্লাজমে ছড়ানো থাকে, প্রাণী কোষে একসাথে থাকে, এটাও একটু মনে রাখতে হবে। তারপর হচ্ছে উদ্ভিদ কোষে হচ্ছে যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। আর উদ্ভিদ কোষে গলগি বডির প্রধান কাজ কি? গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিনের অলিগোস্যাকারাইড, অলিগোস্যাকারাইডের পার্শ্বশিকল সংযুক্ত করা এবং জটিল পলিস্যাকারাইড সংশ্লেষ এবং নিঃসরণ করা, ঠিক আছে? এখান থেকে একটা জিনিসও তোমরা মাথায় রাখবা, এই তো মালিহা, প্রোটিন প্লাস আর আর এন এ, প্রোটিন প্লাস রাইবোজোমাল আরএনএ। মামুন, এমআরএনএ গঠনের মধ্যে থাকে না, গঠনের মধ্যে থাকে হচ্ছে প্রোটিন এবং রাইবোজোমাল আরএনএ। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, গলগি বডিকে আবার কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় কেন? কারণ গলগি বডি হচ্ছে যে পলিস্যাকারাইড তৈরি করে। কিভাবে পলিস্যাকারাইড তৈরি করে সেটা দেখো। গ্লাইকোপ্রোটিন মানে কি? গ্লাইকোপ্রোটিন মানে কি কে বলতে পারবা? আমি হচ্ছে যে দুই একটা ক্লাস আগে বলছি গ্লাইকোপ্রোটিন বলতে কি বোঝায়, যেদিন আমি তোমাদেরকে প্লাজমা মেমব্রেন পড়াইছি। দেখি তোমাদের মধ্যে কে বলতে পারো কিনা, না হলে আমি বলবো। গ্লাইকোপ্রোটিন। অলিগোস্যাকারাইড বলতে কি বোঝায়? যেখানে 3 থেকে 10টা মনোস্যাকারাইড থাকে। মনোস্যাকারাইড বলতে কি, মানে যেটাকে আর ভাঙা যায় না। স্যাকারাইডে যে যেটাকে ভেঙে আর কোনো সরল এবং হচ্ছে যে সরল অংশে ভাঙা যায় না, তাকে আমরা বলবো হচ্ছে মনোস্যাকারাইড, ঠিক আছে? এখন 3 থেকে 10টা মনোস্যাকারাইড একসাথে যে যৌগটা তৈরি করবে তাদেরকে আমরা বলবো হচ্ছে অলিগোস্যাকারাইড। অলিগো মানে সেখানে মধ্যে 3 থেকে 10টা মনোস্যাকারাইড আছে, এটা মনে রাখবা। অলিগো মানে সেখানে মধ্যে 3 থেকে 10টা মনোস্যাকারাইড থাকবে। অলিগো মানে সেখানে মধ্যে 3 থেকে 10টা মনোস্যাকারাইড থাকবে। এই পার্শ্ব শিকলগুলো যুক্ত করে একটা পলিস্যাকারাইড তৈরি করে এবং সংশ্লেষ এবং নিঃসরণ করে। উদ্ভিদ কোষে গলগি বডির আরেকটি উল্লেখযোগ্য কাজ হলো কোষ প্রাচীর গঠন করা। কোষ প্রাচীর গঠনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গলগি বডি, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমার মনে হয় গ্লাইকোপ্রোটিন ভুলে গেছো, আমি তোমাদের একটু মনে করাই দিচ্ছি, কেউ রেসপন্স করতেছে না। গ্লাইকোপ্রোটিন হচ্ছে কি? কার্বোহাইড্রেট প্লাস প্রোটিন। গ্লাইকোপ্রোটিন বলতে কি বোঝায়? কার্বোহাইড্রেট প্লাস প্রোটিন, মানে কার্বোহাইড্রেট এবং প্রোটিনকে একসাথে আমরা বলবো গ্লাইকোপ্রোটিন, ঠিক আছে? আর যেন না ভুলো, এটা মনে রাখার চেষ্টা করবে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম উৎপাদিত দ্রব্যাদির ঝিল্লিবদ্ধ ভেসিকল যখন এর চারপাশে ঝিল্লি হয়, সিস সিস্টারনা গ্রহণ করে। ওই যে আমরা দেখছিলাম ইয়ে থেকে, মসলিন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এরকম করে একটা তৈরি হয়, সেটা হচ্ছে এই ট্রানজিশন ভেসিকলে কনভার্ট হয়, সেটা হচ্ছে যে সিস গ্রহণ করে, এরকম করে গ্রহণ করে আস্তে আস্তে অন্য অন্য উপাদানগুলো তৈরি করে, পর্যায়ক্রমিক মিডিয়াল সিস্টেমের মাধ্যমে শেষে ট্রান্সিস্টেমে হয়ে একত্রে প্লাজমা মেমব্রেনে চলে যায়। মানে এভাবে করে হচ্ছে যে পরিবহন করে আর কি। এটা প্রথমে হচ্ছে যে আমরা আবার উপরে গিয়ে একটু দেখি জিনিসটা কিভাবে হচ্ছে যে একটা জিনিসকে পরিবহন করে।
এই প্রথমে হচ্ছে যে মসলিন প্লাজমিক রেটিকুলাম থেকে ট্রানজিশন ভেসিকল তৈরি হয়, সেটা হচ্ছে সিস্টার্না গ্রহণ করে, তারপর আস্তে আস্তে পরিবহন করে প্লাজমা মেমব্রেনের দিকে নিয়ে যায়। এই কাজটার জন্যই তো ওকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়, ঠিক আছে। ও বিভিন্ন সিক্রেশনকে গ্রহণ করে যথাযথ স্থানে নিয়ে যায় আর কি। রাসায়নিক গঠনের মধ্যে 60 ভাগ প্রোটিন, 40 ভাগ ফসফোলিপিড, এগুলা সাধারণত আসে না। তোমরা এমনি একবার দুইবার পড়বা, এগুলো দরকার নাই। তোমার এখানে ফ্যাটি অ্যাসিড, ভিটামিন কে থাকে, এটা আবার আমি তোমাকে মনে করাই দিচ্ছি যে গলগি বডির গঠনের মধ্যে ভিটামিন কে থাকে, এটা তোমাকে মনে রাখতেই হবে। গলগি বডির গঠনের মধ্যে ভিটামিন কে থাকে, এটা মাথায় রাখবা। ক্যারোটিনয়েডে মাঝে মাঝে থাকে কি কি এনজাইম থাকে আমরা জানি, এডিপিএস থাকে, এটিপিএস থাকে, সিটিপিএস থাকে, ঠিক আছে। তারপরে টিটিপিএস, এনএডিএইচ, সাইটোক্রোম, গ্লুকোজ সিক্স ফসফেট, এগুলো কয়েকবার পড়ে একটু মনে রাখার চেষ্টা করবা। বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই দুইটা মনে রাখে, এডিপিএস এবং এটিপিএস থাকে, বাকিগুলো কয়েকবার পড়বা, ঠিক আছে। যে গলগি বডির মধ্যে কি কি এনজাইম থাকে আসতে পারে এমসিকিউ তে। আচ্ছা, তবে এগুলো এমসিকিউ তে আসে, রেয়ারলি আসে আর কি, বুঝছো। কারণ হচ্ছে যে অন্যান্য অনেকগুলো অঙ্গাণু থেকে আসলে এনজাইম মিশ্রিত হবে, এনজাইম থাকে, এই জন্য হচ্ছে এখান থেকে এমসিকিউ বানানো একটু টাফ। আচ্ছা, আমরা অলরেডি জানি যে উৎপত্তি কি থেকে তৈরি হয়, মসলিন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয়, ঠিক আছে। এখন তোমরা বলো তো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলতে তুমি কি বুঝো? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলতে তোমরা কি বুঝো সেটা আমাকে জানাও। তিন প্রকার হচ্ছে যে থাকে আমরা জানি, তিন প্রকার থাকে, সিস্টার্নি বা চ্যাপ্টা থলি থাকে, ভেসিকল বা ছোট গহ্বর থাকে, ভ্যাকুল বা বড় গহ্বর থাকে। এই তিনটা জিনিস নিয়ে গঠিত হয়। গলগি বডির কাজ কি কি? কাজগুলো অনেক কাজ করে, গলগি বডি অনেক কাজ করে। প্রথমে হচ্ছে লাইসোসোম, যেটা আমরা পড়বো, এবং ভিটামিন তৈরি করে। লাইসোসোম এবং ভিটামিন তৈরি করে, এটা মাস্ট মাথায় রাখবে। লাইসোসোম কে তৈরি করে? সেটা হচ্ছে গলগি বডি। তারপরে ভিটামিন তৈরি করে, অপ্রোটিন অংশ তৈরি করে, অপ্রোটিন জাতীয় পদার্থ যেমন লিপিড সংশ্লেষ করা। প্রোটিন তৈরি করে কে? প্রোটিন তৈরি করে হচ্ছে যে রাইবোজোম। আর লিপিড তৈরি করে কি? লিপিড তৈরি করে এরকম গলগি বডি। কিছু এনজাইম মিশ্রণ করে, এটা আমরা পান রসমানি হরমোন, কিছু হরমোন মিশ্রণ করে। তারপরে তোমার হচ্ছে যে কোষ বিভাজন কালে, কোষ বিভাজন কালে কোষ প্লেট তৈরি করে, এটাও মনে রাখা লাগবে। কোষ বিভাজন কালে কোষ প্লেট তৈরি করে কে? সেটা হচ্ছে গলগি বডি, ঠিক আছে। গলগি বডি কোষ প্লেট তৈরিতে অংশগ্রহণ করে। তারপর হচ্ছে প্রোটিন, হেমিসেলুলোজ, মায়োফাইব্রিল তৈরি করে, অনেকগুলো জিনিস তৈরি করে। আমি এই জিনিসগুলো আসলে তোমার হচ্ছে যে যখন অ্যাডমিশন টেস্টের জন্য পড়তাম, তখন হচ্ছে যে এই কাজগুলা হচ্ছে যে অনেক বেশি আসে তো অ্যাডমিশন টেস্টে। তো আমি এগুলাকে আলাদা নোট করে ফেলতাম প্রত্যেকটা কাজ, কারণ এই কাজগুলো বারবার বারবার না পড়লে আসলে মনে রাখাটা কঠিন। এই জন্য বারবার বারবার আমি হচ্ছে যে ছোট ছোট চিরকুট বানাই, এরকম করে ছোট চিরকুট বানাইতাম, ওই চিরকুটের মধ্যে লিখে লিখে পড়তাম। তো তোমরাও সেটা ট্রাই করতে পারো, বারবার বারবার পড়লে আসলে মনে রাখতে পারবে, না হলে এতগুলা জিনিস মনে রাখা আসলে কঠিন, ঠিক আছে। প্রোটিন তৈরি করে এই জিনিসটা তোমরা লিখিও না, কারণ প্রোটিন মেইনলি হচ্ছে যে তোমার এই রাইবোজোমই তৈরি করে, এখানে প্রোটিন লেখার দরকার নেই। হেমিসেলুলোজ মাইক্রোফাইব্রিল তৈরি করে, এটা ঠিক আছে। কোষস্থ পানি বের করে দেয়, মানে কোষের মধ্যে যে পানিগুলো থাকে সেগুলো নির্গমনে সাহায্য করে হচ্ছে যে গলগি বডি। তারপর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রস্তুত দ্রব্যাদি ঝিল্লিবদ্ধ করে, আমরা একটু আগে দেখছি এরকম করে কিভাবে ঝিল্লিবদ্ধ করে হচ্ছে তোমার প্লাজমা মেমব্রেনের কাছে নিয়ে যায়, সেটা আমরা দেখছি। সেজন্য এটাকে কোষের ট্রাফিক পুলিশও বলা হয়। বিভিন্ন পলিস্যাকারাইড সংশ্লেষ করে, যে আমরা দেখছি গ্লাইকোপ্রোটিন, অলিগোস্যাকারাইড গুলোকে একসাথে যুক্ত করে জটিল পলিস্যাকারাইড তৈরি করে। এই জন্য এটাকে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। তাহলে ক্ষতে আসতে পারে যে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কেন বলা হয়? গলগি বডিকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি এই জন্য বলা হয় কারণ এটা হচ্ছে যে জটিল পলিস্যাকারাইড তৈরি করে। জটিল পলিস্যাকারাইড তৈরি করে বলে এই জন্য এটাকে কার্বোহাইড্রেট, কারণ পলিস্যাকারাইড একটা কার্বোহাইড্রেট, যেহেতু গলগি বডি পলিস্যাকারাইড তৈরি করে, জটিল পলিস্যাকারাইড তৈরি করে এবং পরিবহনে অংশগ্রহণ করে, এই জন্য এটাকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়া এটিপি উৎপাদনে উদ্বুদ্ধ করা। এটিপি উৎপাদনে উদ্বুদ্ধ করা মানে মাইটোকন্ড্রিয়াকে স্টিমুলেট করা যাতে ও এটিপি তৈরি করে। খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, এখানে একটু সবাই ফোকাস করবে। ভিটামিন সি ও সঞ্চয় করে। ওর রাসায়নিক গঠনের মধ্যে থাকে ভিটামিন কে। গলগি বডির রাসায়নিক গঠনের মধ্যে থাকে ভিটামিন কে। গলগি বডির গঠনে গঠনে থাকে ভিটামিন কে, গঠনে। আর সঞ্চয় করে, স্টোর করে রাখে কি? সঞ্চয় করে ভিটামিন সি, সঞ্চয় করে ভিটামিন সি। তাহলে গলগি বডি গঠনে থাকে হচ্ছে ভিটামিন কে, সঞ্চয় করে ভিটামিন সি। এই জিনিসটা মাস্ট মাথায় রাখতে হবে, যে কোনটা তৈরি করে আর হচ্ছে যে কোনটা গঠনে অংশগ্রহণ করে আর কোনটা হচ্ছে সঞ্চয় করে, এই জিনিসটা মাথায় রাখতে হবে তোমাদের। কোষ প্রাচীর বিভিন্ন পতাকা করে লাগবে না। শুক্রাণুর এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, শুক্রাণুর ব্যাপারে কয়েকটা তথ্য তোমাদের মাথায় রাখতে হবে। শুক্রাণুর অ্যাক্রোজোম, এখন অ্যাক্রোজোম জিনিসটাকে আমি যদি শুক্রাণুর একটা রাফ চিত্র আঁকি, তাহলে জিনিসটা এরকম করে দাঁড়াবে। এটার উপর একটা আবরণ থাকে মাথার, এর একটা হেড অংশ থাকে, মাঝখানে একটা অংশ থাকে, তারপর একটা লেজ থাকে, ঠিক আছে। এই শুক্রাণুর এই যে মাথার উপরে আলাদা একটা আবরণ থাকে, অ্যাক্রোজোম নামে একটা আবরণ থাকে। ওই অ্যাক্রোজোমটা গঠন করা হচ্ছে যে তোমার, এটা হচ্ছে অ্যাক্রোজোম, অ্যাক্রোজোম।
জোম। এই অ্যাক্রোজোম গঠন করে কি গলগি বডি। শুক্রাণু অ্যাক্রোজোম গঠন করে গলগি বডি। শুক্রাণু অ্যাক্রোজোম গঠন করে গলগি বডি। আর শুক্রাণু লেজ গঠন করে সেন্ট্রিওল। শুক্রাণু লেজ গঠন করে অন্য কালার একটু ইউজ করি। শুক্রাণু লেজ গঠন করে হচ্ছে সেন্ট্রিওল। সেন্ট্রিওল। তাহলে হচ্ছে যে অ্যাক্রোজোম গঠন করে হচ্ছে গলগি বডি, লেজ গঠন করে সেন্ট্রিওল। ঠিক আছে, এটা মাথায় রাখবা। শুক্রাণুর অ্যাক্রোজোম গঠন করে কে গলগি বডি, লেজ গঠন করে কে সেন্ট্রিওল। ওকে। তারপরে লিপিড সংশ্লেষণ প্রোটিন ক্ষরণের সাথে জড়িত। লিপিড সংশ্লেষণ আমরা অলরেডি পড়ছি যে লিপিড তৈরিতে সহায়তা করে। ঠিক আছে, অলরেডি আমরা এটা পড়ছি যে লিপিড তৈরিতে। এই হচ্ছে যে গলগি বডি। এখন তোমরা আমাকে বলো যে তোমরা কি কেউই জানো না যারা ক্লাসে আছো যে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলতে কি বোঝায়? জানার তো কথা। মালিহা, মামুন যারা আছো তারা আনসার করো। অনেকের খোঁজ খবর নিতে হবে আসলে, যারা রেগুলারলি ক্লাস করে অনেকটা আমি পাচ্ছি না। এটা কি অসুস্থ নাকি কোনো প্রবলেম ফেস করতেছে নাকি ইন্টারনেটের সমস্যা, আমি আসলে জানি না। একজন অসুস্থ সেটা জানি। আচ্ছা, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলতে বোঝায় যেগুলো যে গায়ে রাইবোজোম থাকে। ঠিক আছে, তাদেরকে আমরা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলি। আর হচ্ছে যে যেগুলো গায়ে এরকম ধরো এটা, এটা একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা গায়ে যখন এরকম করে গোল গোল রাইবোজোম যুক্ত থাকবে তখন আমি তাকে বলবো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অমসৃণ দানাদার একটা জিনিস থাকলে সেটা অমসৃণ হবে না, আর কিছু যখন যুক্ত থাকবে না তখন সেটা হবে মসৃণ আর কি। এখন তাহলে এটা অন্তত বলো, এটা তো পারা উচিত যে গলগি বডি কি ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয়, মসৃণ নাকি অমসৃণ? এখন আমি লাইসোসোম আজকে পড়বো ইনশাল্লাহ। সাইটোপ্লাজমা, সাইটোপ্লাজমা হচ্ছে যে অঙ্গাণু হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে। হাইড্রোলাইটিক এনজাইম। ঠিক আছে, মালিহা মসৃণ। তোমাদের আসলে এই জিনিসটা আমাকে হতাশ করতেছে, বুঝছো? তোমরা লাইভ ক্লাসে কেন থাকতেছো না আমি বুঝতেছি না। রেকর্ড ক্লাস তো অনেকেই দেখে, আমি কি লাইভ ক্লাস বন্ধ করে দিব? আচ্ছা, একটা পোল দিব আছে যে লাইভ ক্লাস বন্ধ করে জাস্ট রেকর্ড দিতে হলে। কারণ হচ্ছে যে লাইভ ক্লাসে আসলে রেসপন্স না করলে প্রাণবন্ত হয় না ক্লাসটা, না হলে তো রেকর্ড দিলেই হয়। চুপচাপ যদি ক্লাস করো তোমরা, অলরেডি পোলাপাইন ক্লাসও আসে না, লাইভ ক্লাসে আসে না। তারপরে হচ্ছে এটা আমি কি বলবো, ধরো হচ্ছে যে এটা তো ফ্রি কোর্স। পেইড কোর্সের ব্যাপারে আমি ভাইদের ব্যাপারে বা আমার নিজেরও যদি পেইড কোর্স গুলোর কথা বলি, ওইখানেও পোলাপাইন ক্লাস করে না। আসলে তোমাদের হচ্ছে দিন দিন অবনতি হয় শুধু, যত নতুন আসে তত অবনতি হয়। এটা আর কি, অনেকগুলো রিসোর্স অ্যাভেলেবল তো এই জন্য আর কি তোমাদের এই অবস্থা। তো তোমরা তো যারা আছো তারা তো অবশ্যই সিরিয়াস, যারা রেকর্ড দেখবে তাদের জন্য বলতেছি আর কি। ওকে, দুইজন আনসার করছো, মামুন এবং মালিহা, গুড। আচ্ছা, রাইসনটা পড়ে ফেলি, এরপর থেকে জিজ্ঞেস করবো যে তোমরা যদি বলো যে রেকর্ড দিতে তাহলে রেকর্ড করে করে রেকর্ড দিয়ে দিবে। রেকর্ড করলে তো আমার টাইম মেনটেন করতে হয় না। ধরো হচ্ছে লাইভ ক্লাসের জন্য আলাদা করে টাইম বের করতে, রেকর্ড তো আমি যে কোনো সময় রাতে 2টা বাজে রেকর্ড করলেও পরের দিন দিয়ে দেওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা, দেখি সবার সাথে কথা বলি, সবার সিদ্ধান্ত অনুসারে সিদ্ধান্ত ডিসিশন নিবো ইনশাল্লাহ। তাহলে সাইটোপ্লাজমিক অবস্থায় যে হাইড্রোলাইটিক এনজাইম মানে অনেকগুলো এনজাইম এর আধার হিসেবে কাজ করে। ঠিক আছে, অনেকগুলো এনজাইমের আধার হিসেবে কাজ করে, তাদেরকে আমরা বলবো হচ্ছে যে এনজাইম, সরি লাইসোসোম। লাইসোসোম যে অঙ্গাণু হচ্ছে অনেকগুলো এনজাইমের আধার হিসেবে কাজ করে তাকে আমরা বলবো হচ্ছে যে লাইসোসোম। লাইসো অর্থ হজমকারী, মানে এটা হচ্ছে এই এনজাইম গুলো হজমে সাহায্য করে। সোমা অর্থ বস্তু, সোমা মানে লাইসোসোম কথাটাকে বাংলায় আমরা লাইসো এবং সোমা পাই। সোমা অর্থ দেহ বা বডি, যেটা হচ্ছে যে হজমে সাহায্য করে। ঠিক আছে, এখন এখানে হাইড্রোলাইটিক বলতে কি বুঝে? হাইড্রোলাইটিক কথাটার অর্থ হচ্ছে ভাঙা। লাইটিক কথার অর্থ কি? ভাঙা। তাহলে এই যে বিভিন্ন বন্ড ভাঙার, এই পেপটাইড বন্ড, কার্বন কার্বন বন্ড, কার্বন হ্যালাইডে অনেকগুলো বন্ড আছে,
সেই বন্ডগুলা ভাঙার যে বিক্রিয়া, সেই বিক্রিয়ায় এনজাইম গুলো প্রভাবক হিসেবে কাজ করে। এই জন্য এটাকে হাইড্রোলাইটিক বলছে, ঠিক আছে। হাইড্রোলাইসিস বিক্রিয়ার মধ্যে প্রভাবক হিসেবে কাজ করে। কিসের হাইড্রোলাইসিস বিক্রিয়া? বিভিন্ন বন্ড ভাঙার, ঠিক আছে। সেটা কি কি বন্ড হইতে পারে? সেটা পেপটাইড বন্ড হইতে পারে, পেপটাইড বন্ড বা বন্ধন, পেপটাইড বন্ধন হইতে পারে। পেপটাইড বন্ধন হচ্ছে যে কোথায় থাকে? অ্যামাইনো অ্যাসিডের মাঝখানে থাকে, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একসাথে যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে। সেই অ্যামাইনো অ্যাসিড গুলোর মধ্যে যে বন্ধন থাকে তাকে আমরা বলবো পেপটাইড বন্ধন, ঠিক আছে। সেই পেপটাইড বন্ড বা কার্বন কার্বন বন্ড, এগুলা হাইড্রোলাইসিসের মাধ্যমে ভাঙে আর কি। সেই হাইড্রোলাইসিস বিক্রিয়াকে প্রভাবিত করে এই লাইসোজোমের যে এনজাইম গুলা, বা যে এনজাইম গুলো তাদেরকে আমরা হাইড্রোলাইটিক এনজাইম বলি। এই টাইপের এনজাইম গুলো হচ্ছে যে লাইসোজোমের মধ্যে থাকে, ঠিক আছে। এটি একটি একস্তরী ঝিল্লি দ্বারা আবৃত থাকে। একস্তরী ঝিল্লি, কয়স্তরী ঝিল্লি সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। একস্তরী ঝিল্লি নাকি দ্বিস্তরী ঝিল্লি সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ওকে, ক্রিস্টিয়ান দাদুবে এটার নামকরণ করেন, লাইসোজোম লাগবে না, একবার দুবার পড়ে রাখতে পারো। এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এদের উৎপত্তি এবং গলগি বডিও প্যাকেজ করে। তাহলে উৎপত্তি হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, প্যাকেজ করা হচ্ছে গলগি বডি। কিন্তু ওইখানে বলছে যে গলগি বডি তৈরি করে, আসলে কথাটা পুরোপুরি সত্য না। তৈরি করা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি জাস্ট প্যাকেজ করে। ধরো এরকম একটা তৈরি করছে, এটাকে প্যাকেজিং করে, এরপরে প্যাকেজিং করে যথাযথ স্থানে রাখে, সেটা কাজ, সেই কাজটা করে হচ্ছে গলগি বডি, ঠিক আছে। তাহলে তৈরি করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি প্যাকেজ করে কাকে? লাইসোসোম। বিসিটি এটা হচ্ছে শ্বেতরক্তকণিকা অধিক সংখ্যক থাকে, কারণ শ্বেতরক্তকণিকা কি হিসেবে কাজ করে? শ্বেতরক্তকণিকা প্রধানত আমাদের প্রতিরক্ষায় কাজ করে, প্রতিরক্ষা। এখন প্রতিরক্ষায় যেহেতু হচ্ছে যে শ্বেতরক্তকণিকা কাজ করে, তার হচ্ছে যে এমন কিছু লাগবে যার এনজাইম থাকবে, যে এনজাইম গুলোর মাধ্যমে বিভিন্ন জিনিসকে ভেঙে ফেলতে পারবে, ডিগ্রেড করে ফেলতে পারবে, ঠিক আছে। এই জন্য হচ্ছে শ্বেতরক্তকণিকার মধ্যে বেশি থাকে। শ্বেতরক্তকণিকা প্রতিরক্ষা অংশগ্রহণ করে, সেই প্রতিরক্ষার কাজে লাইসোম ব্যবহার করা হয় যায়, বা ব্যবহার করা হয়, এই জন্য লাইসোম শ্বেতরক্তকণিকা বেশি থাকে। প্রায় সব প্রাণী কোষে, বিশেষ করে বৃক্ক কোষে, অন্ত্রের আবরণী কোষে লাইসোম থাকে, কারণ ওইখানে দরকার, ঠিক আছে। বৃক্ক হচ্ছে যে বর্জ্য পদার্থগুলো নিষ্কাশন করে, তো ওইখানে হচ্ছে যে প্রতিরক্ষার একটা ব্যাপার আছে। তারপর অন্ত্রের আবরণীর মধ্যে অনেকগুলো ব্যাকটেরিয়া ট্যাকটেরিয়া থাকে, সেখানে প্রতিরক্ষার একটা ব্যাপার আছে, সেখানে হচ্ছে লাইসোম দরকার, এই জন্য লাইসোম এখানে থাকে। আরবিসিতে লাইসোম থাকে না, ঠিক আছে। লাইসোমের যে ফাংশন সেটা আরবিসিতে হয় না, এই জন্য আরবিসিতে লাইসোম থাকে না। আরবিসির মেইন কাজ হচ্ছে পরিবহন করা, অক্সিজেন এবং বিভিন্ন পুষ্টিদ্রব্য পরিবহন করে নিয়ে যায়, এই জন্য সেখানে আমাদের লাইসোম থাকে না। এটা এভাবে মনে রাখতে পারো যে আরবিসিতে লাইসোম থাকে না। ডাব্লিউবিসি বা শ্বেতকণিকা অনেক বেশি পরিমাণে থাকে। ডাব্লিউবিসি কেন? কারণ সেটা প্রতিরক্ষা অংশগ্রহণ করে। ডাব্লিউবিসি মানে হোয়াইট ব্লাড সেল, আরবিসি মানে রেড ব্লাড সেল, সেল না কর্পাসেল আসলে, কারণ এগুলাকে সেল বলা হয় না। সেলের যে ক্যারেক্টারিস্টিক্স ওই জিনিসগুলা পুরোপুরি থাকে না, এই জন্য এদেরকে কণিকা বলা হয়, কোষ বলা হয় না। লোহিত রক্ত কোষ না বলে লোহিত কণিকা বলা হয়, লোহিত রক্ত কণিকা বলা হয়, কারণ হচ্ছে এরা কোষের সবগুলো বৈশিষ্ট্য এদের মধ্যে থাকে না, ঠিক আছে। এই জিনিসগুলো মাথায় রাখবা, এগুলোই বেসিক। তো সম্প্রতি উদ্ভিদ কোষে লাইসোজোমের মতো স্পোরোজোম পাওয়া গেছে, তাহলে তোমাদের জিজ্ঞেস করতে পারি স্পোরোজোম কোথায় পাওয়া যায়, সেটা হচ্ছে যে কি উদ্ভিদ কোষের মধ্যে, ঠিক আছে। উদ্ভিদ কোষে স্পোরোজোম পাওয়া যায়। শিলামণি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, এরপর থেকে নিয়মিত ক্লাস করি। আর আগের কাজগুলো হচ্ছে যে ইউটিউব থেকে দেখে নিবা। তাহলে উদ্ভিদ কোষের মধ্যে হচ্ছে যে লাইসোম মানে একটা অঙ্গাণু থাকে, সেটাকে স্পোরোজোম বলবো। এটা একটু ভালো করে মাথায় রাখবা যে স্পোরোজোম কোথায় পাওয়া যায়, সেটা হচ্ছে যে উদ্ভিদ কোষে পাওয়া যায়। এদেরকে ওলিওজোমও বলা হয়। এই আরেকটা নাম আছে, সেটাও মনে রাখবা। তৈল জাতীয় পদার্থ সংশ্লেষ করা, ঝিল্লিবদ্ধ করাই হচ্ছে এদের প্রধান কাজ, ঠিক আছে। এই জন্য এটার নাম হচ্ছে ওলিওজোম। তারপর ওলিওজোমের ঝিল্লি একস্র বিশিষ্ট বলে জানা যায়, ঠিক আছে। ওলিওজোমের ঝিল্লি হচ্ছে একস্র বিশিষ্ট। এবার হচ্ছে যে এটা স্ট্রাকচারটা একটু খেয়াল করো। স্ট্রাকচার, এখানের মধ্যে তোমার হচ্ছে যে এইটা হচ্ছে আস্তে আস্তে ধাপে ধাপে স্ট্রাকচার। এর ভিতরে থাকে হচ্ছে অপাচিত চর্বির মাইলিন তন্তু থাকে, এখানে অনেকগুলো তন্তু থাকে এরকম করে। তারপরে হচ্ছে এখানে বিভিন্ন দানা বা গ্র্যানিউল থাকে, ছোট 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 অনেকগুলো দানা দেখতেছো, সেগুলো হচ্ছে দানা বা গ্র্যানিউল। তারপরে এখানে এরকম ভ্যাকিউল থাকে, এরকম গহ্বর থাকে, বড় গহ্বর ভ্যাকিউল থাকে। তারপরে এখানে অনেক ধরনের এনজাইম থাকে, ঠিক আছে। তাহলে এখানে মাইলিন তন্তু থাকবে, চর্বি মাইলিন তন্তু থাকবে, অনেকগুলো গ্র্যানিউল বা দানা থাকবে, ভ্যাকিউল থাকবে, এরকম গোল গোল ভ্যাকিউল থাকবে, এবং হচ্ছে বিভিন্ন এনজাইম থাকবে, পরিপাক এনজাইম থাকবে, ঠিক আছে। এনজাইমের আধার বলা হয় না এটাকে। এই স্ট্রাকচারটা এটা আঁকবা, লাইসোমের গঠন আঁকবা, মাস্ক প্র্যাকটিস করবা, যাতে পরীক্ষার আগে কষ্ট না হয়, ঠিক আছে। আর এটা ভালো করে মাথায় রাখবে, এটা হচ্ছে এক স্তর বিশিষ্ট। এটাকে স্পোরোজোম বলতে বলি আমরা উদ্ভিদ কোষের ক্ষেত্রে, ওলিওজোমও বলা হয়, কারণ এটার প্রধান কাজ হচ্ছে তৈল জাতীয় পদার্থ ঝিল্লিবদ্ধ করা। আর এটা ওলিওজোম এক ঝিল্লি বিশিষ্ট।
ভৌত গঠনটা তেমন একটা গুরুত্বপূর্ণ না, শুধু এখানে মাথায় রাখতে হবে যেটা একস্তর বিশিষ্ট, একস্তর বিশিষ্ট আবরণী দিয়ে গঠিত ব্যাসটা, সেগুলো মনে রাখা লাগবে না, বৃত্তাকার আমরা এমনি গঠন থেকে দেখি। কতক বস্তু লাইসোজোমে জীবিত স্থির দান করে, ফলে লাইসোজোম থেকে এনজাইম বের হয়ে আসতে পারে না, এদেরকে স্টেবিলাইজার বলা হয়। স্টেবল করে দেয়, স্থির দান করে, যাতে হচ্ছে এনজাইম গুলো বের হয়ে আসতে না পারে, ঠিক আছে। যেমন কোলেস্টেরল, কর্টিজেন। আবার কিছু আছে বিদীর্ণ করতে সাহায্য করে, এনজাইম গুলোকে বের হতে সাহায্য করে, এদেরকে আমরা ল্যাবিলাইজার বলবো, যেগুলো বের হইতে সাহায্য করে। ধরো এই হচ্ছে লাইসোজোম, কিছু জিনিস আছে এটা থেকে এনজাইম গুলোকে বের হতে দেয় না, যারা বের হতে দেয় না, স্টেবল করে রাখে, তাদেরকে স্টেবিলাইজার বলা হয়, স্টেবিলাইজার বলা হয়। আর যারা হচ্ছে যে উল্টা ছিদ্র করে ওইগুলাকে বের হয়ে আসতে বলা হয়, সাহায্য করে, তাদেরকে ল্যাবিলাইজার বলা হয়, ঠিক আছে, ল্যাবিলাইজার। তাহলে হচ্ছে ল্যাবিলাইজার, স্টেবিলাইজার কোনগুলা? কোলেস্টেরল, কর্টিজেন, সিসি দিয়ে মনে রাখবা, সিসি, কোলেস্টেরল, কর্টিজেন, ঠিক আছে। একটা মনে রাখলেই তার একটা মনে রাখার কথা। আর এখানে প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন দুইটাই হচ্ছে হরমোন, এভাবে মনে রাখতে পারো। প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন হচ্ছে পুরুষদের দেহে প্রধানত থাকে, প্রোজেস্টেরন নারীদের দেহে প্রধানত থাকে, এটা আর কি। দুইটা, একটা হচ্ছে নারীদের দেহে প্রধানত থাকে, আর একটা হচ্ছে টেস্টোস্টেরন পুরুষদের দেহে প্রধানত থাকে, একটা নারী একটা পুরুষ দিয়ে মনে রাখবা, এটা হচ্ছে ল্যাবিলাইজার, ঠিক আছে। আর স্টেবিলাইজার হচ্ছে যে সিসি দিয়ে মনে রাখবা, কোলেস্টেরল, কর্টিজন। স্টেবিলাইজার হচ্ছে স্থিতিদান করে যাতে বের হইতে না পারে, ল্যাবিলাইজার হচ্ছে উল্টা আরো ছিদ্র করে দেয় যাতে খুব সহজে বের হয়ে যায়, ঠিক আছে। যখন দরকার তখন যে অনুসারে, যখন এনজাইমের দরকার তখন ল্যাবিলাইজার গুলা কাজ করবে, যখন এনজাইমের দরকার নেই তখন স্টেবিলাইজার গুলা কাজ করবে, ঠিক আছে। রাসায়নিক গঠন হচ্ছে লাইসোজোমের আবরণী লিপোপ্রোটিন দিয়ে তৈরি। লিপোপ্রোটিন মানে লিপিড প্লাস প্রোটিন, লিপোপ্রোটিন মানে হচ্ছে লিপিড প্লাস প্রোটিন, ঠিক আছে। লিপিড প্লাস প্রোটিন দিয়ে লিপোপ্রোটিন গঠিত, ঝিল্লি লিপোপ্রোটিন দিয়ে নর্মালি তৈরি হয়। আর ঝিল্লি দ্বারা আবদ্ধ অবস্থাতে 40 থেকে 50 ধর্মের এনজাইম, 40 থেকে 50টা বলে না, 40 থেকে 50 ধর্মের এনজাইম থাকে, ঠিক আছে। অনেক বেশি পরিমাণে এনজাইম থাকে। আর হচ্ছে যে এগুলোর মধ্যে ডিএনএস, ডিএনএস মানে কি? যে এনজাইম ডিএনএ কে ভেঙে ফেলে। আরএনএস এনজাইম, যে এনজাইম আরএনএ কে ভাঙতে সাহায্য করে। অ্যাসিড লাইপেজ, লাইপেজ গুলো হচ্ছে লিপিড কে ভাঙে। এস্টারেজ, তারপর স্যাকারেজ, লাইসোজাইম, ফসফোলাইপেজ, এই এনজাইম গুলো থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে লাইসোমার কাজ কি? লাইসোম এনজাইম সমূহ অম্লীয় পরিবেশে কার্যক্রম হয়, এটা ভালো করে মাথায় রাখবে। অম্লীয় পরিবেশ মানে পিএইচ যখন 7 থেকে কম, এই টাইপের পরিবেশে কার্যক্রম হয়। সাইটোপ্লাজমের নিউট্রাল পিএইচ এরা কর্মক্ষম থাকে না, তাই এরা কোষের কোনো ক্ষতি করে না। এটা খুবই গুরুত্বপূর্ণ যে লাইসোজোমের মতো এনজাইম থাকে যেগুলো বিভিন্ন জিনিসকে ডিগ্রেড করে ফেলতে পারে, তাহলে কোষের কেন ক্ষতি করে না? কারণ কোষের সাইটোপ্লাজমে থাকে নিউট্রাল পিএইচ, সেই পিএইচ হচ্ছে লাইসোজোম কাজ করতে পারে না। লাইসোজোম কাজ করার জন্য অম্লীয় পরিবেশ প্রয়োজন, ঠিক আছে। এই জন্য লাইসোজোম কোষের কোনো ক্ষতি করে না। প্রয়োজনের সময় সাইটোপ্লাজম থেকে প্রোটন এনে অম্লীয় পরিবেশ তৈরি করে এরা কাজ করে, যখন প্রয়োজন হয় তখন, তখন হচ্ছে যে প্রোটন এনে একটা অম্লীয় পরিবেশ তৈরি করে, সেই অম্লীয় পরিবেশে এরা কাজ করে আর কি। আর এরা হচ্ছে যে কি, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। দেখো, ফ্যাগোসাইটোসিসের একটা ধাপে কি তৈরি হয়? প্যাগোলাইসোজোম, মানে ফ্যাগোজোম। প্রথমে হচ্ছে কি হয়, ধরো এটা একটা ম্যাক্রোফেজ, এরকম একটা তোমার হচ্ছে যে জীবাণু আসতেছে, সে জীবাণুকে এরকম করে নিয়ে ফেলে নিজের মধ্যে, একটা ভ্যাকুয়াল তৈরি করে নিজের মধ্যে নিয়ে ফেলে। তারপরে পরের ধাপে হচ্ছে, এটা হচ্ছে দ্বিতীয় ধাপ, এটা হচ্ছে তৃতীয় ধাপে কি করে, এরকম করে একটা ফ্যাগোজোম তৈরি করে, যার ভিতরে ওই জীবাণুটা থাকে। আর এখানে ধরো হচ্ছে লাইসোজোমটা আছে। পরের ধাপে কি হয়, এই ফ্যাগোজোম এবং লাইসোজোম একসাথে হয়ে ফ্যাগোলাইসোজোম তৈরি করে, ফ্যাগোলাইসোজোম তৈরি করে। এই ফ্যাগোলাইসো মানে ফ্যাগোসাইট, এটা হচ্ছে ফ্যাগোসাইট, এটা হচ্ছে লাইসোজোম, দুইজন মিলে ফ্যাগোলাইসোজোম তৈরি করে। কারণ হচ্ছে যে এই ফ্যাগোসাইটের ভিতরে যে জীবাণুটা আছে, ধরো ব্যাকটেরিয়া আছে, সেটাকে মেরে ফেলতে পারবে কি? লাইসোজোমের যে এনজাইম গুলো আছে সেগুলা। তো কি করে, দুজনে মিলে ফ্যাগোলাইসোজোম তৈরি করে যাতে ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলতে পারে, ঠিক আছে। এটা আর কি, ফ্যাগোসাইটোস দিয়ে জীবাণু ধ্বংস করে। কিভাবে করে সেটা আমি তোমাদেরকে দেখাইছি। ওকে, বিগলনকারী এনজাইম সময় আবদ্ধ রেখে এটি কোষের অন্যান্য অঙ্গাণুকে রক্ষা করে, সেটা আমরা জানি। লাইসোম অন্তঃকোষীয় পরিপাকে কাজে সাহায্য করে, মানে কোষের ভিতরে যে পরিপাক হয় সেই পরিপাকে সাহায্য করে লাইসোসোম। তীব্র খাদ্যাভাব, যখন খাদ্যাভাব দেখা যায় তখন এর প্রাচীর ফেটে গিয়ে লেবিলাইজার গুলা কাজ হয়, লেবিলাইজার গুলা কাজ হয়ে এরকম ছিদ্র ছিদ্র করে দেয়, তখন হচ্ছে এর ভিতরে এনজাইম গুলো বের হয়ে আসে। এনজাইম গুলো বের হয়ে এসে নিজেকে নিজে ধ্বংস করে ফেলে, এটাকে অটোলাইসিস বলে। অটো মানে নিজে নিজে, আপনা আপনি, নিজেকে নিজে যখন লাইসিস করে ফেলবে, ভেঙে ফেলবে, তখন সেটাকে অটোলাইসিস বলে। এটা কখন হয়?
এটা যখন হচ্ছে খাদ্যাভাব দেখা যায়, ওর বেঁচে থাকতে পারে না। ধরো এটা একটা কোষ, এখন খাদ্যাভাব চলতেছে, এই লাইসোজোম থেকে এরকম করে এনজাইম গুলো বের হয়ে যাবে, এনজাইম গুলো বের হয়ে পুরো কোষকে ধ্বংস করে ফেলবে। এটাকে বলা হয় অটোলাইসিস। ঠিক আছে, এটাকে বলা হয় অটোলাইসিস। এরা জীবনের অকেজ অকেজ কোষসমূহকে অটোলাইজ করে ধ্বংস করে দেয়। এই জন্য এদেরকে আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল ব্যাগ বলা হয়। মানে নিজেকে নিজে যখন প্রয়োজন হয় তখন মেরে ফেলতে পারে, সুইসাইডাল ব্যাগ বলা হয় এই জন্য, বা সুইসাইডাল স্কোয়াড বলা হয়। আসতে পারে, ক্ষতে আসতে পারে যে লাইসোজোমকে আত্মঘাতী থলিকা বলা হয় কেন, তখন তোমরা সুন্দরভাবে বলবা যে তীব্র খাদ্যাভ্যাসের সময় লাইসোজোমের প্রাচীর ফেটে যায় এবং এর মধ্যে যে আবদ্ধ এনজাইম গুলো আছে সেগুলো বের হয়ে আসে, সেগুলো বের হয়ে বিভিন্ন অঙ্গাণুকে নষ্ট করে দেয়, তারপর হচ্ছে কোষকেও মেরে ফেলে। এই জন্য এটাকে সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলিকা বলা হয়। তারপরে কোষ বিভাজন কালে এরা কোষীয় এবং নিউক্লিয় আবরণী ভাঙতে সাহায্য করে। কারণ নিউক্লিয় আবরণী তো আগে ভাঙা লাগবে, ভাঙার পরে না আস্তে আস্তে বিভাজন হবে। ঠিক আছে, এই ভাঙতে সাহায্য করে হচ্ছে যে লাইসোজোম। এরা কোষে ক্যারাটিন প্রস্তুত করে, মাস্ট মনে রাখবা, ক্যারাটিন প্রস্তুত করে কে? লাইসোজোম। এটা কয়েকবার পড়বা। তুমি শুধু ভাঙা ভাঙির সাথে লাইসোজোমকে আমরা রিলেট করে ফেলি, শুধু ভাঙে ভাঙে ভাঙে। যখন হচ্ছে যে তৈরি করা আসে তখন আমরা বলি না, লাইসোজোম তো শুধু ভাঙতে সাহায্য করে পড়ছি। কিন্তু না, এই জিনিসটা আলাদা করে এই জন্য মনে রাখবে, ক্যারাটিন প্রস্তুত করে। ক্যারাটিন প্রস্তুত করে কে? সেটা হচ্ছে লাইসোজোম। ক্যারাটিন প্রস্তুত করে কে? সেটা হচ্ছে লাইসোজোম। ক্যারাটিন লাইসোজোম, ক্যারাটিন লাইসোজোম, এরকম করে কয়েকবার করে পড়ে মনে রাখবা যে লাইসোজোম প্রস্তুত করে কি? ক্যারাটিন। ক্যান্সার সৃষ্টিতে সহায়তা করে অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের মাধ্যমে। আর টিস্যু বিগলনকারী অ্যাসিড ফসফেটেজ এনজাইম থাকে। ঠিক আছে, টিস্যুকে যেটা গলায় ফেলতে পারে অ্যাসিড ফসফেটেজ এনজাইম। এটা বিভিন্ন কাজে দরকার আছে। ধরো হচ্ছে যে কোথাও পেনিট্রেট করা লাগবে, কোনো একটা কোষে ঢুকা লাগবে, তখন এখানে অ্যাসিড ফসফেটেজ দিয়ে ওইখানে গোলাই ফেলে, তখন হচ্ছে ওই কোষের ভিতরে ঢুকতে পারে আর কি। ঠিক আছে, এই জন্য অ্যাসিড ফসফেটেজ এনজাইমের গুরুত্ব আছে। তাহলে অ্যাসিড ফসফেটেজ এনজাইমও থাকে, এটা আলাদা করে বলছে এই কারণে। শুক্রাণু লাইসোজোম নিয়ে মিশ্রিত হায়ালুরোনিডেজ এনজাইম ডিম্বাণুর আবরণ অংশ বিশেষ বিগলন ঘটায়, যার কারণে হচ্ছে ও ভিতরে প্রবেশ করতে পারে আর কি। ধরো হচ্ছে যে নিষেকের জন্য তোকে ডিম্বাণুর কাছে যাইতে হবে, এখন ডিম্বাণুর সেন্টারে গিয়ে নেওয়া করবে, তো ডিম্বাণুর এই প্রাচীরকে ভাঙতে সাহায্য করে কি? হায়ালুরোনিডেজ, যেটা শুক্রাণু লাইসোজোম থেকে নিঃসৃত হয়। ঠিক আছে, ডিম্বাণুর আবরণের বিগলন ঘটায়, তারপরে প্রবেশ করে নিষেক সম্পন্ন করে আর কি। সেজন্য হায়ালুরোনিডেজ এনজাইম কোথা থেকে নিঃসৃত হয়? শুক্রাণুর লাইসোজোম থেকে। ঠিক আছে, সেটা ডিম্বাণুর আবরণকে বিগলন ঘটায়, তখন হচ্ছে যে এটা ডিম্বাণুর কাছে গিয়ে নিষেক করতে পারে। ঠিক আছে, লাইসোজোমের কার্যকলাপ স্টাডি করে জাপানি সেল সেল বায়োলজিস্ট নোবেল প্রাইজ পাইছেন, লাগবে না আমাদের। 15টি জিন লাইসোজোমের অটোফেগি নিয়ন্ত্রণ করে, এটা মনে রাখবা। 15টি জিন লাইসোজোমের অটোফেগি নিয়ন্ত্রণ করে। এই যে নিজেকে নিজে ধ্বংস করে ফেলার যে একটা কন্ট্রোল, সেটা হচ্ছে 15টি জিন নিয়ন্ত্রণ করে, এটা মনে রাখবা কয়টা জিন নিয়ন্ত্রণ করে সেটা। ওকে, আমরা রাইবোজোম এবং লাইসোজোমের মধ্যে একটু ডিফারেন্সটা দেখি। রাইবোজোমের কোনো আবরণী থাকে না, যেটা আমি তোমাদের ফার্স্ট বলছিলাম যে কয় স্তর বিশিষ্ট আবরণী থাকে, এটা তোমাদের আসলে মানে জানার জন্য আর কি, তোমরা এটা জানো কিনা যে রাইবোজোমের কোনো আবরণী থাকে না। রাইবোজোমের কোনো আবরণী থাকে না, লাইসোজোমের আবরণী থাকে এক স্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা। এই কোন অঙ্গাণু গায়ে লাগানো মুক্তভাবে অথবা মুক্তভাবে থাকে অথবা যুক্তভাবে থাকে। আর এটা কোষের সাইটোপ্লাজমে সমানভাবে সাজানো থাকে, কোথাও যুক্তভাবে থাকে না। এটা আরএনএ এবং হিস্টোন প্রোটিন দিয়ে গঠিত। আর এটা হচ্ছে বিভিন্ন ধরনের এনজাইম থাকে। এটা দুটি অসমান খণ্ডে বিভক্ত, যেমন হচ্ছে 70s 50s এবং 30s নিয়ে গঠিত। 80s হচ্ছে 60s এবং 100s নিয়ে গঠিত, দুটি অসমান খণ্ডে বিভক্ত। এটা অখণ্ডিত অবস্থায় একসাথে থাকে, এরকম করে অখণ্ডিত অবস্থায় একসাথে থাকে। আর ইয়াগুলো এরকম করে দুইটা খণ্ডে থাকে, এই একটা খণ্ড এই একটা খণ্ড, দুইটা অসমান খণ্ডে বিভক্ত থাকে রাইবোজোম। লাইসোম একটা খণ্ডেই থাকে বা অখণ্ডিত থাকে। এটা হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করে, এটা হচ্ছে আন্তঃকোষীয় পরিপাকে সাহায্য করে। কোষের ভিতরে যে পরিপাক থাকে সেটা সেই পরিপাকে সাহায্য করে, মানে পরিপাকে সাহায্য করে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, কারণ হচ্ছে যে তোমাদের আসলে রেসপন্স পাচ্ছি না। আমি আজকে একটা ডিসিশন নিব যে আমি তোমাদের হচ্ছে যে আর লাইভ ক্লাস নিব কিনা। যদি তোমরা দেখি মেজরিটি রেসপন্স করে যে লাইভ ক্লাস নেওয়ার পক্ষে, তাহলে লাইভ ক্লাস নিব, না হলে রেকর্ডেড ক্লাস দিব। যেহেতু ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে লাইভ ক্লাসে থাকতেছে না, অযথা আমার এত প্যারা নেওয়ার কি দরকার। ঠিক আছে, যেহেতু আমি তোমাদের কোর্স করাবো বলছি, অবশ্যই আমি শেষ পর্যন্ত করাবো। তবে লাইভ ক্লাস নিব না রেকর্ডেড ক্লাস নিব, সেটা হচ্ছে তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করে। 500 জন হচ্ছে যে অলরেডি 500 প্লাস এনরোল করছে, টেলিগ্রামে জয়েন হয়েছে আর কি, 500 কাছাকাছি। মিনিমাম হচ্ছে যে তোমার 27 জন এনরোল, 2700 জন তোমার হচ্ছে যে কোর্সে ভর্তি হয়েছে। সেখানে যদি তোমরা হচ্ছে যে মিনিমাম 20-30 জন যদি লাইভ ক্লাসে না থাকো, তাহলে হচ্ছে যে ক্লাসটা তো প্রাণবন্ত হবে না। ঠিক আছে, দেখি আমি সবার মতামত নিয়ে, যারা যদি হচ্ছে যে মেজরিটি রেসপন্স পাই, তখন হচ্ছে যে লাইভ ক্লাস কন্টিনিউ করবে, না হলে রেকর্ড করে করে দিয়ে দিব শেষ। ওকে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমরা তোমাদের মতামত গ্রুপে জানাবা। টেলিগ্রাম গ্রুপে আমি এখনই পোল দিব।
তো সেই পোলে হচ্ছে তোমরা তোমাদের মতামত জানাবা, মেজরিটি যে মতামত দিবে সেটার উপরে ডিপেন্ড করে আমি ডিসিশন নিবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।